নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত সর্বানন্দপুর গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষী বন্ধুর সাথে, যিনি জলদি জাতের ধান চাষ করে আজকে সফল হয়েছেন। আপনার নাম? গোপীনাথ পাল। গোপীনাথ বাবুর কাছে জানবো যে আপনি তো চাষবাস করে থাকেন এবং আজকের দিনে যে বিজ্ঞানভিত্তিক চাষবাস হচ্ছে শুরু থেকে শেষ অবধি, তো আপনি যে GS1 যেটা গুটকা পদ্ধতিতে ধান চাষ করেছেন, কতটা সফল হয়েছেন? GS1 ধান চাষ করে প্রচণ্ডভাবে ফলন পাওয়া যাবে, কিন্তু পদ্ধতি হচ্ছে আপনার বীজতলা এবং বিচন থেকে তৈরি থেকে করতে গেলে পরে জুলাই মাসে প্রথম সপ্তাহে বিচনটা ফেলতে হবে এবং জুলাই মাসের শেষের দিকে আপনাকে বিচনটা পুঁততে হবে। মোটামুটি 14 থেকে 15 কি 16 দিনের মাথাতে বিচনটা পুঁততে হবে। এবং GS1-এর নিয়ম হচ্ছে আপনি গুচিটা একটু বেশি মোটা দেবেন, আর ভুঁই কিন্তু তার আগে চাষবাস দিয়ে জৈব সার দিয়ে রেডি করবেন। এইভাবে যদি চাষ করা যায় তাহলে কিন্তু আপনি দেখবেন মোটামোটা একটু গুচিটা দিলে পরে ধানটা ফলনটা বেশি পাবেন। কীভাবে না, গুচিটা দিলে পরে বিয়ানটা কম হয়, GS1-এ বিয়ানটা কম হয়, তার জন্য আমাদের বীজটা একটু বেশি দিতে হয়। আর জৈব সার আপনাকে বিঘাপতি একটা দিতে হবে। এখন গরু গাড়ি নেই, ধরুন বিঘাপতি একটা গোবর সার জৈব সার চিটি দিয়ে মাটিকে চাষ দিয়ে তৈরি করে জুলাই মাসে প্রথম দিকে বিচনটা ফেলতে হবে, শেষ দিকে আপনাকে কিন্তু ওই 18 থেকে 20 দিনের মাথায় বিচনটা পুঁততে হবে। এইভাবে যদি আপনি বিচনটা পোঁতা যায় তাহলে কিন্তু আবার ওই 14 দিনের মাথাতে হালকা একটু নাইট্রোজেন এবং সুপার ফসফেট, পটাশ এসব দিলে পরে মানে গ্রোথটা খুব ভালো হবে, গুছিগালা খুব মোটা মোটা হবে এবং মানে ধানটা শক্ত হবে। কারণ ওই ধানটা হচ্ছে খুব নরম গোছের ধান, কিন্তু পটাশ আপনাকে একটু দিতে হবে, দিলে পরে গাছটা শক্ত হবে। শক্ত হলে পরে তখন আপনি ওর ফলনটা বেশি ওর পাওয়া যাবে। আর ওই 21 দিনের মাথায় ধরুন নিডিটিডি দিয়ে ওষুধ ইউরিয়া দিলেন এবং 21 থেকে আপনার যে 28 দিনের মাথায় গেলেন তখন একটা যে কোনো কীটনাশক ওষুধ স্প্রে করতে হবে। আপনি দেখবেন 45 থেকে 50 দিনের মাথাতে ওর দেখবেন যে মানে থোড় এবং সব চলে আসছে। তখন আপনি দেখলেন হয়তো 5টা ঠিলে দিলেন, ঠিলে দেওয়ার পর পরিষ্কার করার পর ওকে আবার একটা স্প্রে করলেন। মোটামুটি বিঘাপতি আপনি ধরুন 8 থেকে 9 কুইন্টাল মতন ফলন পাবেন। আচ্ছা, আপনাকে জানবো যে এটা শুরু কখন করেছিলেন, মানে এটা কি আরো আগে চাষ করতে হয়? না, GS1 যদি আগে চাষ করেন তাহলে কিন্তু ফলন কম পাওয়া যাবে, কারণ আশ্বিন মাসে যে ঝড় জলটা হয় তাতে যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু জুলাইয়ে প্রথম দিকে যদি বীজটা ফেলা হয় এবং শেষের দিকে যদি লাগানো হয় তাহলে এইটা কিন্তু মোটামুটি আশ্বিন মাসটা আমার পেরিয়ে গিয়ে আশ্বিনের শেষ দিক করে শীষটা বেরোতে লাগবে, তাহলে আপনার কার্তিক মাসে প্রথম সপ্তাহের মধ্যে ধানটা উঠে যাবে। আর এইভাবে পরিচর্যাটা করতে হবে যে আপনাকে গোছটা মোটা দিয়ে বসাতে হবে এবং সুপার ফসফেট, পটাশ, ইউরিয়া এইসব দিয়ে আপনাকে একটু নাইট্রোজেন দিয়ে নেড়াইতে হবে। নেড়ান গোছান করার পর 21 দিনের মাথাতে ওকে দেখা গেল যে নিডিটি দিয়ে আপনি হয়তো একটু দানা বীজ কিংবা একটু স্প্রে, মানে যে গান্ধী পোকাটা যাতে না লাগে, শীষ কেটে দেয় খুব সুন্দর আর কি, পোকাটাতে আগড়া টাইপের বেশি হয়। তার জন্যে আপনাকে লক্ষ্য করতে হবে যাতে ও গান্ধী পোকাটা আমার না লাগে। গান্ধী পোকাটা লাগে আপনার ঠিক ওই আশ্বিনের শেষ দিক করে, তার জন্য আশ্বিন মাসের শেষ দিকে ওকে 5টা ঠিলে দিয়ে আপনাকে একটা স্প্রে ব্যবস্থা করতে হবে। দেখতে হবে যে কোনো পোকা উৎপত্তি হচ্ছে কিনা। যদি এই টাইমটা পার করে দিতে পারা যায় তাহলে আপনি দেখবেন যে আমার আশ্বিন মাসের শেষ দিকে যে শীষ কটা বেরোচ্ছে খুব সুন্দর হচ্ছে এবং মোটা মোটা শীষ হবে। তার জন্যে এর যা ফলন দেবে স্বর্ণ আগাম ধানে অন্য কোনো ধানটা দিতে পারবে না। GS1 যে ফলনটা আপনাকে দেবে আশ্বিন মাস করে, তাতে কার্তিক মাসে প্রথম সপ্তাহে কি 15-16 মধ্যে আপনার কাটা পড়বে, দেখবেন 8 থেকে 9 কুইন্টাল বিঘাপতি ফলন দেবে। আচ্ছা, এই যে প্রচলিত পদ্ধতিতে যে চাষি বন্ধুরা ধান চাষ করে থাকেন বা আপনিও কিছুটা করেছেন, বর্তমানে আপনি এটাকে পরিবর্তন করে এই GS1 পদ্ধতিতে ধান চাষ করেছেন এবং অবশ্যই লাভজনক একটা ফসল আপনি সেটা কিন্তু করে দেখেছেন বা সফল হয়েছেন। তো আমরা জানবো যে এই যে বিঘাপতি 7 থেকে 8 কুইন্টাল, আর এমনি যে সাধারণ পদ্ধতিতে ধান চাষ চাষি বন্ধুরা করে থাকেন সেখানে তো 6 থেকে 7 কুইন্টাল 6 থেকে 7 কুইন্টাল পাওয়া যায়, কিন্তু খরচ বেশি এবং খরচটা বেশি হয়। আর এটাতে খরচ আপনার হয়তো একটু বেশি, মানে ওই সমানই যাবে, কিন্তু আপনি লাভজনকটা বেশি পাবেন। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে আশ্বিন মাসের প্রথম দিকটাতে আপনার লক্ষ্য করতে হবে ধানটা যাতে মানে বিশাল বড় গাছ না হয়ে যায়। তার জন্য আপনাকে পটাশ এবং নাইট্রোজেন এইটা ব্যবহার করতেই হবে, সুপার ফসফেটটা দিতে হবে যাতে গাছের গোড়াটা শক্ত থাকে, মানে গাছ খুব শক্ত হবে। তার জন্য আপনার ওই পটাশটা আপনাকে দিতে হবে, তাতে আপনি ফলনটা ভালো পাবেন। আর অগ্রিম ধান বলতে গেলে এইটাই মোটামুটি। তারপর আবার এই ধানটাই বীজ জন্য রাখলে বারবার খরাতে লাগানো যাবে, মানে এটা বছরে 2বার করেন? বছরে 2বার করা যাবে এই ধানটা। তো বর্তমানে আপনি কত বিঘা জমিতে এই GS1 পদ্ধতিতে ধান চাষ করেছেন? আমি GS1 মোটামুটি বিঘা 5 লাগিয়েছি।
জুলাইয়ের শেষ দিক করে পুঁতলাম, এবার আগস্টে মাঝামাঝি করে আপনার ওই নাইট্রোজেন এবং সুপার ফসফেট এসব দিয়ে ওকে নিড়ান গুছান করে দেবো। তারপরে এবার আগস্টের শেষ দিকে ওকে আবার একটা স্প্রে দেবো। তারপরে আবার আশ্বিন মাসে যখন পড়বে তখন ওই 5টা ঠিলি দিয়ে যে কোনো একটা স্প্রে হোক কিংবা দানা বিষ হোক একটা দিতে হবে, তাহলে আপনার পোকা থেকে রেহাই পাওয়া যাবে। অগ্রিম ধানে পোকাটা বেশি লাগে, তার জন্যে একে লক্ষ্য করতে হবে। খরাতে আমার যেমন পরিচর্যা করি সেইভাবে পরিচর্যা করলে পারে কৃষক বন্ধুরা পরিষ্কার এই ধানটা এই GS1-এ প্রচণ্ডভাবে লাভ পাবেন অগ্রিম ধানের উপর। তো আপনি যে বলেন যদি পরিচর্যা ঠিক মতন করা যায়, আমরা জানি সত্যি যে সব চাষে মূল কথা হচ্ছে পরিচর্যা। ঠিক মতন যদি পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু ফলন ঠিক মতন বা আশানুরূপ ফলন পাওয়া যায় না। তো কী ধরনের পরিচর্যা করা দরকার এই GS1 পদ্ধতিতে? GS1-এর পদ্ধতি হচ্ছে যে আপনাকে মাঠ ঘুরতে হবে, সকালবেলায় একবার যেতে হবে, বিকাল দিকে একবার যেতে হবে, কিংবা 2 দিন 3 দিন পর পর একবার করে মাঠ যেতে হবে। জল বেশি থাকলে হবে না, জল অল্প অল্প রাখতে হবে, এবং মাটি যাতে এবারে শুকিয়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে আপনাকে। এবার আশ্বিন মাসে প্রথম দিকে যে ঝড় বৃষ্টি হয় তাতে দেখা যাবে যে হয়তো যদি জল বেশি থাকে জল কমিয়ে দিতে হবে, মাটি যাতে শক্ত হয়, যাতে হাওয়া বাতাসে আপনার ধানটা পড়ে না যায়। কারণ GS1-এর শীষ হয় খুব বড় এবং খুব মোটা এবং অত্যধিক ফলন দেয় বলে একে কিন্তু ভালোভাবে পরিচর্যা করতে হবে এবং লক্ষ্য করতে হবে। এরপর আপনি দেখলেন যে হ্যাঁ আমার ধান ঠিক হয়ে গেল এবং ওয়েদার খুব ভালো রয়েছে, তখন আপনি নিশ্চিন্তভাবে বসে থাকতে পারবেন যে ধানটা আমি ঠিকমতো পেলাম। জৈব সার আপনাকে ধরুন বিঘা প্রতি গরু গাড়ি হলে পরে 4 গাড়ি লাগে, তাই সেটা এখন গরু গাড়ি আমাদের নেই, অতএব আমাদের ট্রাক্টরে একটা একটা দিতে হবে। নিয়ে এটা সেটা ভালো করে ছড়িয়ে দিয়ে আপনাকে জমিটাকে চাষ দিয়ে রেখে দিতে হবে, এবং সেই জমিটা চাষ দেওয়ার পর যখন দেখা গেলো যে আপনার হয়তো বিচনটা তৈরি হয়ে আসছে, তখন সেই জমিটা আপনি ভালোভাবে চাষবাস দিয়ে আলটাল করে দিয়ে ধানটা পুঁতলেন। এবং লক্ষ্য রাখতে হবে যে জমিটা যাতে মানে কোনো রকমই যেন ক্ষতি না হয় সেইভাবে চেষ্টা করতে হবে। এবং জৈব সারটা বিঘা প্রতি অনেকটাই করে দিতে হবে, কারণ তার GS1-এ তাহলে আপনার ফলনটা ভালো দেবে। কারণ এখানে নাইট্রোজেন বা 10-26 বা কোনো DAP এসব দেওয়া যাবে না বেশিরভাগ। একে যতটা পারবেন জৈব সার দিয়ে আপনার জমিটাকে তৈরি করতে হবে। যত জৈব সার দেবেন তত অত্যধিক ফলন পাবেন, এবং কৃষক বন্ধুরা ফলন পেলে পরে সবারই ভালো লাগবে। পরিচর্যাটা আপনাকে করতে হবে। এখন ধরুন জৈব সার যদি আপনি না দেন তাহলে কিন্তু ফলনটা ভালো পাবেন না, অতএব জৈব সার আপনাকে দিতেই হবে। জৈব সার দেওয়ার পর জৈব সার দিলে পরে আপনি অত্যধিক ফলন পাবেন, এবং জৈব সার দিলে পরে এর গোড়াটা মানে GS1-এর যে শক্ত ক্ষমতাটা যে নরম গোছের হয়, নাইট্রোজেন দিলে বা নরম হয়ে যায় কিংবা রাসায়নিক সার দিলে নরম হয়ে যায়, সেটা কিন্তু আপনি পাবেন না। যদি জৈব সার বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার গাছটা খুব শক্ত থাকবে, আর শক্ত থাকলে পরে পোকার আক্রমণ থেকে কম হবে এবং আপনি ফলনটা বেশি পাবেন। এইভাবে আপনারা কৃষক বন্ধুরা চাষ করুন। আমি কিন্তু এইভাবে চাষ করেছি এবং আমার 5 বিঘে GS1 ধান আছে এবং প্রচণ্ড হারে ধান সুন্দর লেগে গেছে। আমি এখন ভাবছি এবার 1 সপ্তাহের ভেতরে নিড়ান গুছান করব, তারপরে আমি আবার আশ্বিন মাসে একবার ওকে দেখবো, তারপরে স্প্রে করব, তারপরে আমি কার্তিক মাসে মোটামুটি মাঝামাঝি করে ধানটা কাটি, তারপরে অত্যধিক ফলনও পাই। তারপরে সেই জমিতেই আমি সর্ষে লাগাই। GS1 দেওয়া মানে আপনি ধরুন একটা রবি শস্য পাবেন, রবি শস্যটা ওঠার পর আপনি দেখা গেলো যে খরার ধান আপনি চাষ করতে, ওই জমিটাতেই খরার ধান চাষ করি, তাহলে একটা জমিতে আমাকে 3 বার ফসল দিচ্ছে। অতএব আমাকে জৈব সার ওকে প্রচুর পরিমাণে দিতে হবে। জৈব সার দিলে পরে তবে যে আমি ওই জমিটা থেকে ভালোভাবে ফসল, প্রত্যেকটি ফসলের প্রত্যেকটি গুণগান পাবো। আর যদি আমি ধরুন দেখালো শুধু 10-26 ইউরিয়া নাইট্রোজেন এসব দিয়ে চাষ করলাম, তাহলে কিন্তু আমার 3টে ফসল যদি দেয় তাহলে জমিটা কিচ্ছু থাকবে না। প্রথম বছর আপনি যেটা দিয়ে পেলেন, দ্বিতীয় খাবে দেখবেন যে খরার ধান লাগালেন, সেটা দেখবেন যে আপনার অনেকটা পরিমাণ ফলন কমে গেল। আর রবি শস্য লাগালেন, দেখবেন জল দিচ্ছেন, হয়তো যে নাইট্রোজেন আর ওই 10-26-এর জন্য গোড়াটা ফুলে যাচ্ছে রবি শস্যর, কিংবা মরে যাচ্ছে, অনেক রকম আপনাকে প্রবলেম দেখাবে। তার জন্য জৈব সার যদি আপনি পরিমাণটা বেশিভাবে দেন, একটা একটা জায়গায় যদি বিঘা প্রতি 2 ট্রাক্টর দেওয়া যায়, তাতেও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। কৃষক বন্ধুরা দেখবেন আমার কথাটা শুনে, যদি আপনি ফলন না পান তখন আমাকে পরিষ্কার আবার এইভাবে কিষাণ বাণীতে বলতে পারবেন। আচ্ছা, এই যে এই পদ্ধতিতে ধান চাষ করেছেন, তো বাজারজাতকরণে কোনো কি সমস্যা থাকে? হ্যাঁ, বিচন যদি আপনি সিডের বিচনটা যদি নিয়ে আসেন কোনো ফার্ম থেকে হোক কিংবা কোনো হ্যাচারি থেকে হোক কিংবা কোনো ধরুন একটা কৃষি দপ্তর দোকান থেকে হোক, নিলেন GS1 বলে নেবেন। এবং যদি কোনো সিটের ধান কেউ বিচন দিয়ে থাকে সেখান থেকে নেবেন, দেখবেন সে হয়তো ধানটা বাজারে যা যাচ্ছে হয়তো 16 টাকা, সে দেবে 18 টাকা। যদি যাচ্ছে 18 টাকা, সে দেবে আপনাকে হয়তো কম করে 20 থেকে 22 টাকা। তাহলে আপনি কিন্তু ধানের দামটা বেশি পেলেন, এবং আপনি ঘরে যে GS-টা লাগাইছেন খোলা মাঠে বেচার থেকে আমি সিডের যার কাছে বীজ নেবো তাকে যদি আমি ধানটা দিতে পারি, তাহলে সে কিন্তু আমাকে কুইন্টাল প্রতি হয়তো 400 টাকা বেশি দিল। তাহলে আমার যদি 8 কুইন্টাল হয় মানে 4 8 32, 3 থেকে 3.5 টাকা আপনি এক্সট্রা বেশি পাবেন।
মানে অনেকটাই লাভ। হ্যাঁ, অনেকটাই লাভ হবে। এই যে আমাদের স্বর্ণ ধান যেগুলো রয়েছে তাদের তুলনায় অনেকটাই লাভ পাওয়া যাবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমরা কথা বললাম এমন একজন চাষি বন্ধুর সাথে যিনি সব ধরনের চাষবাস করে থাকেন, সবজি চাষ বা ধরুন প্রাণী পালন সব কিছু করে থাকেন। পাশাপাশি তিনি কিন্তু একটা নতুন পদ্ধতিতে ধান চাষ করেছেন, যেটা GS1 পদ্ধতিতে ধান চাষ করে আজকে কিন্তু তিনি সফল হয়েছেন। নমস্কার চাষি বন্ধু, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি রায়পুশুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর গ্রামে প্রগতিশীল চাষি বন্ধু রবীন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে কথা বলার জন্য। তিনি করছেন মাল্টি লেয়ার ফার্মিং, অর্থাৎ বহুস্তরীয় চাষ। একই জমিতে বিভিন্ন ধরনের গাছ এবং সবজি একসাথে চাষ করছেন। ওনার কাছ থেকেই জানবো যে কি কি ধরনের গাছ ওনার এই জমিতে এখন রয়েছে। আমার বর্তমানে এখন কলা রয়েছে 3 পদের, তার সাথে হলুদের গাছ রয়েছে, বেগুন রয়েছে, শশা লাগানো আছে, বর্তমানে ভেন্ডি আছে, কিছুটা জমিতে ধানও আছে। আর ফল গাছ বলতে আম আছে, জাম আছে, কুল আছে, লেবু ইত্যাদি একই জায়গায় একটা স্তরের পরে আর একটা স্তর। যেমন আম গাছ আছে উপরের দিকে, নিচে হলুদ, কিছু বেগুন গাছ, তারপর পেয়ারা গাছ, এই ধরনের সাইড করে করা আছে। আর একই জায়গায় অল্প জায়গায় বস্তায় ভরে শশা চাষও আছে, মানে বস্তায় মাটি ভরে শশা চাষ করে সুন্দর মাচা দিয়ে চাষ করা হবে। এবং পরবর্তী স্টেপে আমি ওই মাচা সিস্টেম করে আম গাছের নিচ দিয়ে লাউ, কুমড়ো, ঝিঙে এইসব একটা মাচায় 4-5 বার চাষ করা যাবে। তাতে অল্প জায়গায় আমার কম খরচে অধিক ফলন ফলানো যাবে। কতটা জায়গার মধ্যে আপনি এই চাষ করছেন? আমার টোটাল এরিয়াটা হয়েছে ওই 10 বিঘার মতন। তার ভিতরে পুকুর আছে একটা বিঘা 3, বাদ বাকি সবগুলোই জমি এবং পার। পুকুরে কি মাছ চাষ করেন? হ্যাঁ, আমার পুকুরে মাছ আছে। আর এই যে বহুস্তরীয় যে চাষের ভাবনা, এইটা একেবারে আধুনিক এখনকার সময় বলছে। তো এই ভাবনাটা আপনার কি করে এলো সেই সম্পর্কে যদি একটু মানে জানান। আমাদের পশ্চিমবাংলায় জমিগুলো সাধারণত দূর দূরান্তে থাকে, একটা কৃষকের একই জায়গায় জমি থাকে না, যার জন্য সে বিভিন্ন ধরনের চাষ করতে চাইলেও তার পক্ষে সম্ভব হয় না। কারণ পাশাপাশি জমি না থাকলে বহুস্তরীয় চাষ করা সম্ভব হয় না। কোথাও আমার 10 বিঘা জমি নাই যে সেখানে গিয়ে আমি ওই একটা জায়গায় সবকিছু আমি চাষ করতে পারবো। এখানে 10 কাঠা, ওখানে 5 কাঠা, এতে চাষিদের যেমন কস্টলি হয়ে যায় চাষ করা, তেমনি ফসলেরও ক্ষতি হয় প্রচুর। মানে দেখভালেরও ক্ষতি হয়, ফসলেরও ক্ষতি হয়, এইগুলোর জন্য অসুবিধা বেশি হয়। আমি যাও কষ্ট করে একটা জায়গায় 10 বিঘার মতন করতে পেরেছি, যার জন্য আমি খুবই উপকৃত। অর্থাৎ আপনি নিজে নিজেই ভাবনাটা ভেবেছেন এবং হয়তো কারোর থেকে জেনেছেন। সেই সম্পর্কে আরেকটু পরে জানবো। নয়তো এখন আরেকটুখানি জানি, যে বললেন যে 3 ধরনের কলা আছে, কি কি জাতের কলা লাগিয়েছেন? আমার প্রধানত এখন বর্তমানে কাঁচকলার দামটাই ভালো, মানে যেটা কাঁচা কলা তরকারি করে খাওয়া হয়। এরই আবার 2টো জাত আছে, বড় বাগলা আছে এবং দেশি আছে। এর দুটোই আমার কাছে আছে। যেমন একটা কাঁচকলা 3 মাসের মধ্যে আমি বিক্রি করতে পারি, কিন্তু একটা পাকা কলা সেটা 4 মাস 5 মাস লেগে যায় তৈরি করতে। তাহলে আমি ওই 3 মাস 4 মাস আগে এগিয়ে গেলাম, দামটাও ভালো। আর আমাদের মাটিতে কলাটা তেমন ভালো হয় না, কিন্তু গোবর সার আছে বলে পর্যাপ্ত। তার ভিতরে আমার যেমন গরু আছে, হাঁস মুরগি আছে, সেগুলোর সাথে ওই একই সাথে থাকে বলে আমি এই ফার্মিংটা করতে পারছি। হ্যাঁ, একেবারেই। যেরকম সুবিধে পেয়েছেন যে একসাথে অনেকটা জায়গা আপনার রয়েছে, পাশাপাশি গোবর সারের যে চাহিদাটা জমিতে ভীষণভাবে প্রয়োজন, সেইটা আপনি পূরণ করতে পারছেন। আপনার গরু রয়েছে তাই। আমরা রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি আমি। হ্যাঁ, বর্তমান সময়ে আমরা বারবারই বলছি যে রাসায়নিক সার যাতে কম ব্যবহার করা হয়, সেই কাজটি আপনি করছেন। আপনার এখানে খেজুর দেখছি, কি জাতের খেজুর? এটা আমি নিজেই চারা তৈরি করে রোপণ করছি, আরজুয়া খাবুর বলে আরবের। কিন্তু এর সাইড থেকে গাছ তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে হচ্ছে ওইগুলোতেই আবার খেজুর আসবে, আলাদা করে আমাকে লাগাতে হবে, তবেই আমি খেজুরটা পাবো। আচ্ছা, অর্থাৎ এই মূল গাছটার সাইডে পাশে যে পাশেই গাছ হয়েছে, একই গাছ থেকে গাছ হবে। ওটা কেটে আর অন্য জায়গায় লাগালে পরাই আবার নতুন করে 2-1 বছর ভিতর খেজুর হবে। পাশাপাশি আপনি বেশ কিছু সবজি চাষ করছেন, সেই সম্পর্কে যদি একটু জানান যে কি কি সবজি আপনি চাষ করেছেন। আমি সব ধরনেরই সবজি চাষ করি। এখন যেহেতু ডাল সিজন, সেহেতু আমার ভেন্ডি আছে এখন বর্তমানে, আর বেগুন আছে, আর ওর সাথে শশা লাগাইছি পূজায় তুলবো বলে, এইগুলি বর্তমানে আছে। তারপর পেঁপে গাছ আছে, আমার ছোট গাছে পেঁপে আছে, এটাও একটা সবজির ভিতর পড়ে। আর কাঁচকলা, তারপর 2-3 ধরনের লেবু আছে, যেমন পাতি লেবু, তারপর আপনার কাগজি লেবু। এগুলো পাতি লেবুটা সবসময় পাওয়া যায়, কাগজিটা সিজনলি হয়। আর কিছু নারকেল গাছ লাগিয়েছেন, কি জাতের নারকেল লাগিয়েছেন?
এটা এখনো আমি সঠিক বলতে পারবো না, দেশীয় আছে আর একটা ভিয়েতনামি নারকেল বলেছে, আমি চারাটা লাগিয়েছি, সুন্দরই হয়েছে, কিন্তু দেখা যাক 2 বছর হলো আমার, আর কতটা সময় নেয় হতে। গাছ গঠনটা ভালোই আছে। আর পুকুরে মাছ চাষ করেন, এইটা সম্পর্কে যদি একটু জানান যে মাছ চাষে কিরকম লাভ বুঝছেন মাছ চাষ থেকে? মোটামুটি আমার 3 বিঘা জলকর এরিয়াতে বছর শেষে আমার মোটামুটি ধরুন 50,000 টাকার মতো লাভ হয়, সব খরচা বাদে। আরও লাভ হতো যদি আমি ছোট ধানি পোনা করতে পারতাম। ধানি পোনাটা চাহিদাটা বেশি, কিন্তু আমার একটা ব্যাকওয়ার্ড জায়গায় হয়ে যায়, রাস্তা না হওয়ার জন্য আমি ধানি পোনাটা বহন করার যে সুবিধাটা সেইটা আমি পাচ্ছি না, যার জন্য আমি ধানিটা না করে আমি বড় মাছই করতে হয়। বড় মাছের চাইতে ধানি মাছটা আমি বছরে ধরুন 2 মাস পর পর ধানিটা বিক্রি করা যায় ডিম ছেড়ে, তাতে আমার প্রচুর লাভ হতো, মানে ডবলের উপরে লাভ হতো। তারপর যে কিছু মাছ থাকতো বড়, সেটা খাবার জন্য হোক বা নিজের খাবার জন্য হোক, কিন্তু আসলটা আমি পেয়ে যেতাম তার আগেই। 6 মাসে চাষ করেই আমি পেয়ে যেতাম, যেটা 1 বছরে আমার এখন হয় না। অর্থাৎ ধানি পোনা চাষ করতে পারলে আরো বেশি লাভবান হতেন, কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছে না কোন একটা অসুবিধার কারণে, রাস্তার কারণে। আর এই যে জলটা পাচ্ছেন সারা বছর, সেই ক্ষেত্রে অন্যান্য সবজি চাষে কতটা সুবিধে পান বলে আপনি মনে করেন? না, আমার এখানে ছোট একটা মিনি সাবমার্শাল আছে, যার জন্য আমার পুকুরের জলটা ব্যবহার করতে হয় না, ওই ছোট সাবমার্শাল থেকে আমি জলটাকে ব্যবহার করতে পারি। আর আপনার কাছ থেকে আরেকটুখানি জানতে চাইবো যে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, পাশাপাশি গাছ রয়েছে, এই গাছের ছায়ায় অন্য যে ধরনের সবজি হয়ে থাকে সেই রকমের কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, সেই রকম পরিকল্পনা আছে। যেমন আমার এখন বর্তমানে ওল লাগানো আছে গাছের নিচে, এটা অল্প জায়গায় নাই, এবং একটা হোল দেখুন 2 কেজি যদি ওল হয়, তাহলে আপনার 50 টাকা কেজি হলে 100 টাকা বিক্রি হয়। 2 কেজি হলে পড়া, সেটা অল্প জায়গায় একাত অন্তর অন্তর দিলে অনেকগুলো হোল ওই গাছের নিচেই করা যায়। তেমনি আদা আছে, তারপরে হলুদটাও আমার আছে। এই আদাটা আমার পরিকল্পনায় আছে, এর পরের বর্তি স্টপে ওই পুরোটাকেই আদা এবং হলুদ দিয়ে ভরে দেবো, তাতে আমার গাছের ফলও পাবো, ওই নিচে একটা ফসলও আমি পাবো, বাগানটাও আমার পরিষ্কার থাকবে। আর যেটা মাঠের জমি সমতল আছে, ওখানে বিভিন্ন ধরনের পর্যায়ক্রমে যে চাষ হয়, সিজনলি যে সবজিটা, ওটা চাষ করি। খুব একটি আধুনিক বিষয় দেখলাম ওনার বাগানে রয়েছে, যেটা হচ্ছে যে উনি একই গাছে একটা আম গাছের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করছেন, পরীক্ষামূলকভাবে একটা করছেন। সেটা কি করছেন সেটা ওনার কাছ থেকেই জানবো। মানে একই গাছে আমি কাটিং করে জোর কলম করে 5টা জাতের আম তৈরি করতেছি। মানে কলম হয়ে গেছে অলরেডি, আমার এখন গাছ আছে। এই আমটা হয়তো দেখা গেল সামনের বছর না হলে পরের বছর আমার আম ফলবে, এবং সেই আমের যে পরাগ বিনিময় হবে 5টা আমের জাতের সাথে একটা পরাগ বিনিময় হয়ে যে আমটা তৈরি হবে, ওই আমটা থেকে আমি যে বীজটা হবে, 5টা আমেরই 5টা বীজ নিয়ে নতুন করে একটা আমের চারা তৈরি করার ইচ্ছা আছে। সেইটা হওয়ার পরে দেখবো আমি 5টা আমের কোনটা কোন জাতের হলো, বা আলাদা কোনো একটা জিন আসলো কিনা। যদি সেইটা সুস্বাদু হয় তাহলে সেই আমটা বাজারে রাখবো, আর বাদ বাকি আমগুলো আমি আবার গাছগুলো কেটে দেবো। এইটা আমার একটা পরিকল্পনা আছে, সেটা একটা দীর্ঘমেয়াদী 7-8 বছরের সময় লাগবে এটা করতে আমার। হ্যাঁ, সময় লাগবে ঠিকই, কিন্তু আপনি যেটা করছেন সেটাতে একটা নতুন ধরনের জাত আম তৈরি তৈরি হবে, হতে একটা পারে। জাত তৈরি হবে। হ্যাঁ, সেটা থেকে একটা নতুন জাত তৈরি হলে একটা আম পাওয়া যাবে, ভালো সুস্বাদু আমটা থাকলে সেটা বাজার থাকবে। এখন তো বিভিন্ন ধরনের আম আছে, কোনোটা সুস্বাদু হয়, আমাদের ওদারে হয় না। কিন্তু এখানে আমাদের যেমন আমি যে 5টা আম দিয়েছি, তার নাম হচ্ছে, একটা হচ্ছে আলফানজো আছে, একটা পালমার আছে, একটা কাটিমন আছে, আর আমাদের একটা হিমসাগর আছে। আমাদের দেশি বিদেশি মিলিয়ে যে আমটা আমি তৈরি করছি, যে জাতটা আসবে সেই জাতটা হয়তো যদি ভবিষ্যতে করতে পারি, সবাইকেই আমি দিতে পারবো। বাহ, খুব ভালো উদ্যোগ। এই আম গাছটা নিয়ে আপনার আরো কিছু পরিকল্পনা রয়েছে, সেই সম্পর্কে একটুখানি জানতে চাই যে কিরকম করে ভাবছেন যে পরবর্তীতে এই আমের যে নতুন জাতটা আসবে সেটাকে আপনি কিভাবে মানুষের কাছে নিয়ে আসবেন? আমি কিছু বীজ থেকে চারা তৈরি করে রেখেছি। যেমন সেই চারাগুলোকে 3টা স্তর করবো, মানে 3টে ডাল হবে, 3টে ডালে আমি 3 জাতের আম কাটিং করে গাছটাকে তৈরি করব। তৈরি করার পরে যাদের অল্প জায়গা আছে, বাড়িতে একটাই আম গাছ লাগানোর জায়গা আছে, তারা যদি সেই আম গাছটা নেয়, তাহলে একটা স্বল্প মেয়াদি আম পাবে, একটা দীর্ঘমেয়াদী এবং মধ্যম মেয়াদি, 3টে আমি সে পেয়ে যাবে। তাহলে এক গাছেই তার 3টে আমের স্বাদ মিটে যাবে, তাতে তারও লাভ হবে, আর পরিবেশটাও ভালো থাকবে। সেও একটা গাছ লাগাবে, এক গাছ লাগলে প্রথম দিকে আমি আম পেলাম, শেষের দিকে আমি আম পেলাম না, তাতে লোকের মনও খারাপ হয় যে এখন হয়েছে আর একজনের আছে আমার নেই। এটা খুব একটা খারাপ জিনিস। তাহলে অল্প জায়গায় সে একটা গাছই লাগাতে পারবে, তার যদি 3টে আম একটা গাছেই থাকে, জায়গাটা তোর সুন্দর হবে, আমও সে সুস্বাদু পাবে। এই করে আমার সেই প্রোগ্রামটা আছে, আমি চারা তৈরি করে ফেলেছি অলরেডি, সামনের বছর দিতে পারবো।
বাহ, খুব ভালো। আপনার এই পরিকল্পনা বাস্তবায়িত হোক এবং সাধুবাদ জানাই যে এত সুন্দরভাবে পরিবেশ বান্ধব একটি চাষ ব্যবস্থার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। আর একটা বিষয় একটুখানি জানতে চাই, যে এটা হচ্ছে বছর শেষে কিরকম লাভ বুঝতে পারেন, একটু সংক্ষেপে যদি জানান। বছর শেষে আমার যে জায়গা আছে, আমার খাওয়া দাওয়া সংসার খরচ চলে মোটামুটি 1,02,000 টাকা হয় এখন বর্তমানে। আর ভবিষ্যতে আমার তো ছোট গাছ এখনো, ভবিষ্যতে আরো একটু বেশি হবে। খুব ভালো, সাধুবাদ জানাই। এবং যারা আমাদের এই অনুষ্ঠান শুনে যদি উৎসাহিত হন, তবে এইভাবে চাষ পরিকল্পনা করতে পারেন, তাতে চাষের দিক থেকে আরও কিছুটা লাভের মুখ দেখতে পারবেন, এমনটাই আশা রাখি। যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম।